একই সাথে মানুষজন চোখে জল নিয়ে চলে যাচ্ছে, তার সঙ্গেই দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরতি ঘোষণা করলো। বলছে মানে ইকুয়েশনটা মনে হচ্ছে শ্রেয়া পান্ডেকে টিকিট না দিতেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরতিতে চলে গেল। না না আসলেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহ ধন্যার শ্রেয়া টিকিট না পেতেই কি বিরতি? না 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 সত্যি কি শ্রেয়া পান্ডের পথে খোদ মুখ্যমন্ত্রী না কাটা না না হয়ে না গেলেন? না, আমার এত কিছু করেও যখন বলছেন আমি কিছু করিনি, তাহলে কি বিজেপিতে জয়েন করবেন? নবীনদের উপর জোর, শ্রেয়া পান্ডে সেক্ষেত্রে দেখছি অনেকটা পিছিয়ে, সায়নী ঘোষ সায়ন্তিকা তারা দেখছি এগিয়ে। সেক্ষেত্রে যদি হ্যাঁ হয় তাহলে শ্রেয়া পান্ডের ক্ষেত্রে কি অসুবিধে ছিল? আমাদের এই প্রশ্নগুলো মনে দাগ কাটছে। তো হাতে নিচ্ছেন একদম মানিকতলা উপনির্বাচন, আরো তিনটে যদিও ছেড়ে, শুধু মানিকতলার জন্য তিনি দুদিন মিটিং করলেন, সময় দিলেন, মুখ্যমন্ত্রী খোদ সময় দিলেন, চিফ ইলেকশন এজেন্ট ঠিক করলেন, তিনি সমস্ত কিছু ঠিক কেন্দ্রটা করলেন। বলছে তো বলছে চিফ ইলেকশন এজেন্ট কি শ্রেয়া পান্ডেকে করা যেত না? আমি আমি জিজ্ঞাসা করি। নবীনের উপর জোর না দিয়ে একদম প্রবীণের উপর জোর দেয়া, সে সৌগত রায় হোক বা আপনার মা হোক, যেই হোক, মানে প্রবীণের উপর জোর দেয়া। মমতা বন্দ্যোপাধ্যায় কি নবীনদেরকে এখনো সেই মতো ভাবতে পারছে না? বলছি কুণাল ঘোষ অনিন্দ্য রাউত দায়িত্ব পেলেও, অনিন্দ্য রাউত যেহেতু বিদেশে আছে, শ্রেয়া পান্ডে কেন দায়িত্ব পেলো না? কিছু দল, আমি বলছি তুমি দলের বলছো তুমি যুবর সেক্রেটারি, তো সেক্ষেত্রে তোমাকেও তো কিছু যুবর কাজও দেওয়া হতে পারতো অফিসিয়ালি, কিন্তু তুমি এখন বলছো মা হিসেবে কাজ করবো। যে রাজনৈতিক দলের হয়ে কাজ করেছো, মা হিসেবে তো তুমি রাজনীতি না করলেও কাজ করতে পারতে। আমিও আমার মায়ের জন্য কাজ করতে পারি, তুমিও তোমার মায়ের জন্য কাজ করতে পারো, কিন্তু শ্রেয়া পান্ডেকে বিশেষ করে কোনো দায়িত্ব দেওয়া হলো না, ছোট করা হলো না। সম্প্রতি একটা আমরা বিজয় মিছিল দেখেছিলাম, শ্রেয়া পান্ডের কি টিকিট না পাওয়ার ক্ষেত্রে ওটাই কাল হলো? মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, বলছেন কারা ওইখানে গিয়ে করেছে, কে রীতিমতো তুমি যার কথা বলছিলে তোমার কাউন্সিলর, না, আমাদের এখানে বস্তির বাচ্চাদের সুইমিং ক্লাস ফ্রি, যেখানে আমার বাচ্চা সাঁতার কাটে সেখানে যাতে বস্তির বাচ্চা সাঁতার কাটতে পারে, এটার জন্য 3টে সুইমিং পুল বুক করে তাদের সকাল থেকে রাত্রিবেলা অবধি সেশন সুইমিং, এটা 3 বছর ধরে হয়েছে ফ্রি। এবং এখানে ডায়ালিসিস ফ্রি। আমি তো স্বপ্নের দুনিয়াতে থাকি না। মুখ্যমন্ত্রী হয়তো জানেন সাধনদার একটা মেয়ে আছে। আহ, ছোটবেলায় উনি আমাকে চিনতেন, কারণ উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন ওনার বাড়িতে মা আমাকে রেখে আহ, বাইরে যেতেন। ওনার একটা কালো ফোন ছিল, আর ওই কালো ফোনটা নিয়ে আমি ভীষণ বিভিন্নভাবে নাম্বার ঘুরিয়ে ঘুরিয়ে পিৎজা এইসব অর্ডার দিতাম। নিরুলাজে ফোন করতাম খুব, নিরুলাজের নাম্বারটা ছিল, ওটাতে খুব ফোন করতাম। তো ওনার ওই দিল্লির বাড়িটাতে আমি গেছিলাম। কালীঘাটের বাড়িতে বাবার সঙ্গে প্রতি বছর ভাইফোঁটাতেও যাওয়া হতো, কালী পুজোতেও যাওয়া হতো। আম এইটুকুনি। উনি আহ আলাদাভাবে আমি তো কিছু করিনি যে আমাকে চিনবেন। মানিকতলা উপনির্বাচনে কে প্রার্থী হবে, মানিকতলা উপনির্বাচনে সাধন পান্ডের পর কান পাতলেও আমরা কোথাও খুঁজে পাই শ্রেয়া পান্ডে, সব সময় শ্রেয়া পান্ডের নাম আসে। সেই শ্রেয়া পান্ডে মানিকতলা উপনির্বাচনে এবারে প্রার্থী হচ্ছেন না, হচ্ছেন তার মা সুপ্তি পান্ডে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি বান্ধবী ছিলেন, বান্ধবী বলে কি বেশি প্রায়োরিটি পেল? আর আরো একটা কথা আমাকে এই মুহূর্তে বলতে হয়, যে ক্ষেত্রে থেকে বারবার বলা হচ্ছে যে একটা বয়সের পর রাজনীতি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেন বিরতি নেওয়া উচিত, কারণ নতুনরাও এগিয়ে আসতে হবে, নতুনদেরকেও জায়গা ছাড়তে হবে। আমার সঙ্গে রয়েছেন শ্রেয়া পান্ডে, অনেকগুলো জল্পনা চলছিল। শ্রেয়া পান্ডে থেকে জিজ্ঞাসা করবো সরাসরি। আমাদেরকে আপনারা প্রত্যেকেই জানেন তৃণমূল কংগ্রেসের অনেকেই খুব কম ফেস করে আমাদেরকে, কারণ কঠিন প্রশ্ন থাকে। শ্রেয়া পান্ডে ফেস করেছে, দেখি আজকে জিজ্ঞাসা করি ফেস করলে আমাদেরকে। হ্যাঁ, আপনি আমার মায়ের ইন্টারভিউ নিচ্ছিলেন এবং আমার মা বলল, মেয়েটি অনেকক্ষণ আছে, তুমি একটু কথা বলো। আমি কথা বলছি। হ্যাঁ, বলছি শ্রেয়াদি, নবীনের উপর জোর না দিয়ে একদম প্রবীণের উপর জোর দেয়া, সে সৌগত রায় হোক বা আপনার মা হোক, যেই হোক, মানে প্রবীণের উপর জোর দেয়া। মমতা বন্দ্যোপাধ্যায় কি নবীনদেরকে এখনো সেই মতো ভাবতে পারছে না? দেখো, আম, আমার মা একজন নবীনের মতোই কাজ করতে পারে। আমার মা বাড়ি সামলে, এত কিছু সামলে এতদিন ধরে আমার বাবার সঙ্গে রাজনৈতিক জার্নি করেছে এবং আমাকে সামলাচ্ছে। আমি তো এখনো বিয়ে করিনি, নয়তো আজকে জামাই ষষ্ঠীর ফেস্টিভ্যাল থাকতো। এবং আমার ছোট একটা বাচ্চা আছে, তাকেও আমাদের দেখতে হয়। তো আমার মা, আমার মনে হয় যে তার অবভিয়াস চয়েস, প্রথম দিন থেকেই তার চয়েস আমার মা ছিলেন। এবং আমার মা বান্ধবী বলেই যে শুধু প্রায়োরিটি পেয়েছে সেটাও না, আমার মা দীর্ঘদিনের আমার বাবার সঙ্গে রাজনৈতিক সঙ্গী। না, আমি একটা শ্রেয়াদি কথা বলছি, নবীনদের উপর জোর, শ্রেয়া পান্ডে সেক্ষেত্রে দেখছি অনেকটা পিছিয়ে, সায়নী ঘোষ সায়ন্তিকা তারা দেখছি এগিয়ে। সেক্ষেত্রে যদি হ্যাঁ হয় তাহলে শ্রেয়া পান্ডের ক্ষেত্রে কি অসুবিধে ছিল? আমাদের এই প্রশ্নগুলো মনে দাগ কাটছে। সায়ন্তিকা আমার বন্ধু, সায়নী আমার প্রেসিডেন্ট প্লাস বন্ধু, এবং ওরা দুজনেই খুব ভালো কাজ করছে। এবং সায়নী একদম ওয়ার্থ ইট। আমি বলবো যে খুব
খাটতে পারে, এবং 3 বছরে ও 3 বছর রাজনীতি করছে। ও আহ, এবার জিতেছে, এটাই ওর ডেস্টিনি। আমি ওকে বেস্ট উইশেস বলবো। সায়ন্তিকা আমার একদম ছোটবেলাকার বন্ধু। সায়ন্তিকার জন্য আমি অত্যন্ত খুশি, সায়ন্তিকার প্রচারেও আমি গেছি। তো আমি হয়তো ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওদের যোগ্যতাটা বেশি হতে পারে, তার জন্য হতে আমি পারে। বলছি, তুমিও কতদিন রাজনীতি করছো? তুমিও তো 3 বছর। তাহলে তোমার যোগ্যতা কোন অংশে কম মনে হচ্ছে নিজেকে বিবেচনা করলে কাল না, থেকে? আমি নিজের যোগ্যতা কম বলছি না, আমি বলছি যে ওদের থেকে যোগ্যতা কম না, আমি কারোর সঙ্গে নিজেকে কম্পেয়ার করি না। আমি আমার মতো, আমি একটা বিধায়কহীন বিধানসভা 3 বছর ধরে খেটেছি, তো আমার যোগ্যতা থাকবে না? এত মানুষ যে তুমি এখনো তুমি অব্দি। শুধু 3 বছর কেন বলছো? আমি বলছি তোমার বাবা যখন প্রচার করতো, প্রচারের গাড়িতে বাবা থাকতো, তুমি নিচে হেঁটে যেতে। সেই সেই ক্যাম্পেনও আমি করেছি। সেটা তো বাবার ছত্রছায়ায় রাজনীতিকে ঠিক রাজনীতি বলা যায় না, সেটা দেখো প্রিভিলেজ। না না, আমি তোমাকে এখনো বলবো যে বাবার ছত্রছায়া থেকে রাজনীতিটা, যে ধরনের রাজনীতি আমি আগে ইনভলভ ছিলাম, সেটা প্রিভিলেজ রাজনীতি। তার মানে সাধনদার মেয়ে যাচ্ছে, তো ওকে একটু আগিয়ে দাও, ও বাঁ দিকটা বসবে। কি কি কাজ করেছিলাম আমি বাঁ দিকে বসবার মতো? কোনো কাজ তো তখন করিনি। তারপরে আমি যখন কনভেনার হলাম, এবং কনভেনারটা হবার পর আমি যা যা কাজ করেছি সেটা আমার নিজের যোগ্যতায় কাজ করেছি, কারণ আমার কাছে আমার কোনো গডফাদার ছিল না, আমাকে কেউ বাড়িতে পুশ করবার ছিল না আমায়। আমি রুজিনা, আমি পলিটিক্যাল স্বপ্ন দেখি। আমি রাত্রিবেলা ঘুমালেও স্বপ্ন দেখি যে কালকে সকালবেলা উঠে আমাকে কি কাজ করতে হবে। তো আমি খুব ইনভলভড হয়ে রাজনীতি করেছি। আমি কখনো কিছু হাফ হার্টেড করি না। আমি যদি কিছু করে থাকি, সেটা আমি ফুল এফর্ট দিয়ে 100% চেষ্টা করে কাজ করেছি। এবং রাত্রি 3টে 4টে 5টা আমার টেলিফোন নাম্বার, ওই যে হয় না কলেজে আর বস্তিতে, ওই যে মানে কাউকে বিরক্ত করবার জন্য বাথরুমের দরজার পেছনে নাম্বার লিখে দিয়ে পালিয়ে যায় মানুষ, আমার নাম্বার সেইভাবে বস্তির মানুষের কাছে আছে। তোমাকে তুমি তো খুব একটা বেশি তৃণমূল ওরিয়েন্টেড খবর করো না, আমি কন্ট্রোভার্সিয়াল কথা বলছি, সরি। তো তুমি আহ, তোমার তুমি আজকে যে কোনো একটা বস্তিতে চলে যাও, দিয়ে মানুষকে জিজ্ঞেস করো আপনি শ্রেয়া পান্ডেকে পৌঁছাতে পারবেন? তোমার যদি উত্তর, তো আমি তোমাকে বললাম তোমার প্রেফারেন্সটা না, আমি বলছি খবর না করলে সেবার দেখতে আমি চিনি না। হয়তো চেনো, তুমি চেনো, কিন্তু আমি কতটা কাজ করেছি হয়তো না জানতে পারো। না, আমি বলছি দিদি, একই সঙ্গে দেখা গেল। আমি বলছি 3 বছর কাজ করেছি, সবাই বলছে 3 বছর, আমিও শুনলাম এই। আমি কেন ইয়ং জেনারেশনটা নিয়ে তোমার সঙ্গে কথা বলছি এই কারণেই, কারণ তারা বলছে আমরা 3 বছর মাটি কামড়ে কোথাও পড়েছিলাম, কেউ বলছে 3 বছর রাজনৈতিক অভিজ্ঞতা। তুমি বলছো বাবা ছাড়া অভিভাবকহীন অবস্থায় আমি 3 বছর মানিকতলাটা চালিয়েছি, তাহলে সেক্ষেত্রে শেয়ার থেকেও সুপ্তি পান্ডে এগিয়ে। তুমি মা, তার বিরুদ্ধে বলবে না। আমি বলছি কেন আমি এই বিরুদ্ধে বলবো জিনিসটা? কেন? আমি আমার মাকে ভালোবাসি। আমার মার জন্য আমি আমার বলছি সেক্ষেত্রে কেন তুমি দৌড়ে এগোতে পারলে না? 3 বছর তো সবাই দিদি, 3 বছর তো আমিও শুনছি 3 বছর। দেখো, এটা মুখ্যমন্ত্রীর দল, এটা তৃণমূল কংগ্রেস দল। মুখ্যমন্ত্রী ডিসাইডিং ফ্যাক্টর, তিনি যেটা ডিসাইড করবেন সেটা সবার মাথার উপরে থাকবে। এবং তার প্রথম দিনের ক্যান্ডিডেট সুপ্তি পান্ডে, তার লাস্ট দিনের ক্যান্ডিডেটও সুপ্তি পান্ডে। তার কোনো দিনের ক্যান্ডিডেট শ্রেয়া পান্ডে ছিল না, এবং তাই নেই। না, আমি বলছি কেন তোমাকে পছন্দ? এটা আমি কি করে বলবো? না না, পছন্দ নয়, না এটা এটা বলবো না। ক্যান্ডিডেট হিসেবে তার আমার মাকে পছন্দ, আমার তার ছোটবেলাকার বন্ধু। তিনি এবং মা ইন্টারভিউতে বলেছেন তারা একসঙ্গে ঝালমুড়ি খেয়েছেন, তারা একসঙ্গে কলেজ গেছেন, একসঙ্গে আম, পড়াশোনা করেছেন, একই তাদের মেমোরিটা অনেক বিউটিফুল না, একসঙ্গে। আমি বলছি তিনি নিজেই দায়িত্ব হাতে নিচ্ছেন। একটা মানিকতলা উপনির্বাচন, আরো 3টে যদিও ছেড়ে, শুধু মানিকতলার জন্য তিনি 2 দিন মিটিং করলেন, সময় দিলেন, মুখ্যমন্ত্রী খোদ সময় দিলেন, চিফ ইলেকশন এজেন্ট ঠিক করলেন, তিনি সমস্ত কিছু ঠিক করলেন। বলছে তো, বলছে চিফ ইলেকশন এজেন্ট কি শ্রেয়া পান্ডেকে করা যেত না? আমি জিজ্ঞাসা করছি। উনি আমাকেও তো চেনেন না, বুঝেছো? মানে আমি যে কাজ করি বা এখানে যে কেসটা লড়েছি বা মানুষ, আহ, মানে উনি হয়তো আমার ব্যাপারে জানেন না। তো এখানে তো ওনার কোনো দোষ নেই, উনি একটা মুখ্যমন্ত্রী। আমি সাধারণ একটা, কে শ্রেয়া কোন কোণে মানিকতলায় কোথায় কি কাজ করছে, এটা তো ওনার পক্ষে জানা সম্ভব নয়। আর আমি তো সব খবর আছে, আমি, সব খবর আছে। হ্যাঁ, কিন্তু আমি হয়তো খবরের ম্যাটেরিয়াল নয়। তো আর আমি তো, তুমি মিডিয়া বলছে যারা আমি কোনোদিনও আমি 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 মানিকতলায় কাজ করেছি। তুমি দেখো এখানে মাতৃত্বর প্যাকেট পড়ে আছে, যত প্রেগনেন্ট মহিলা তাদের আমি খাবার পৌঁছে দিই, তাদের আমি আম, দেখাশোনা করি। এখানে স্কুলে অর্ধেক লোকের দায়িত্ব আমার নেওয়া, যে যাতে তারা স্কুলে পড়তে পারে বস্তির বাচ্চাদের। আমি আম, যারা বাড়ির বউ, তারা যাতে কাজ করতে পারে, তাদের ফ্রিতে ব্রিটিশ ইনস্টিটিউটকে দিয়ে স্পোকেন ইংলিশ পড়াই। একজন নয়, আমি গুনছিলাম কালকে, এখন অবধি কোর্সটা কমপ্লিট করেছে
3,800 জন ব্রিটিশ ইনস্টিটিউট। হ্যাঁ, তো আমরা আমাদের চেষ্টা করি 3,700 জনকে ব্রিটিশ ইনস্টিটিউটে আমরা ইংলিশ ক্লাস করিয়েছি। আমাদের এখানে বস্তির বাচ্চাদের সুইমিং ক্লাস ফ্রি, যেখানে আমার বাচ্চা সাঁতার কাটে সেখানে যাতে বস্তির বাচ্চা সাঁতার কাটতে পারে এটার জন্য 3টে সুইমিং পুল বুক করে তাদের সকাল থেকে রাত্রিবেলা অবধি সেশন সুইমিং, এটা 3 বছর ধরে হয়েছে ফ্রি। এবং এখানে ডায়ালিসিস ফ্রি, আমার বাবা যেহেতু ডায়ালিসিস ছিল তার জন্য সেটা দেখুন ফ্রি মানে এটা নয়, যদি একজন মারা যায়, সে যদি ডায়ালিসিস না করতে পেরে মারা যায়, তারা যদি আমাদের ফোন করে আমরা তাদের সঙ্গে সঙ্গে ফ্রিতে ডায়ালিসিস করে দিই। না, আমি বলছি সেজন্যই কি চোখের জল নিয়ে আমি দেখলাম সিঁড়িতে ওঠার সময় কিছু জন চলে গেল যে শ্রেয়া শ্রেয়া, মানে শ্রেয়ার নামটা তাদের মুখে শুনলাম, তারা আলোচনা করতে করতে নিজেদের মধ্যে বেরিয়ে গেল আপনার বাড়িতে। দেখুন মানুষ এই এই তিন, সে আমি বলতে পারবো না, ওটা খুশির জল। সে তারা ভালোবাসে, শ্রেয়া নিয়ে আলোচনা করতে করতে বেরিয়ে গেল, আমি উঠছিলাম তখন সিঁড়িতে। তারা স্নেহ করে, ভালোবাসা দেয়। আমি বরাবরই একটা জিনিস বলছি, মানুষ গণদেবতা এবং জনগণ, আমি যাদের কাছে পৌঁছেছি 3 বছর, তাদের যে ভালোবাসা, আশীর্বাদ, ভরসা, আস্থা, বিশ্বাসটা আমি পেয়েছি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। এই কেন্দ্রটা সাধন পাণ্ডের কেন্দ্র। আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেছি যে তার যাতে নামটা থাকে, এখনো দেয়াল থেকে যেন তার নামটাকে হোয়াইট ওয়াশ না করে দিতে পারে। এই প্রত্যেকটাতেই তুমি এখনো বাবার ছবি রেখে আমি 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 বাবার ছবি রেখে, মুখ্যমন্ত্রীর ছবি রেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রেখেই প্রত্যেকটা ক্যাম্পেইন আজ অব্দি করেছি। বলছি শ্রেয়া দিয়ে একই সাথে মানুষজন চোখে জল নিয়ে চলে যাচ্ছে, তার সঙ্গেই দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরতি ঘোষণা করলো। বলছে মানে ইকুয়েশনটা মনে হচ্ছে শ্রেয়া পান্ডেকে টিকিট না দিতেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরতিতে চলে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিনও মানুষজনও বেরিয়ে যাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিরতি নিয়ে নিচ্ছেন, না, না। বলছে ইকুয়েশনটা কোথায়? না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। কয়েকদিন বিরতি নিয়েছেন তিনি। হ্যাঁ, ওনার মেডিকেল রিজনসে নিয়েছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, আছে এবং থাকবে। যিনি নবীনের উপর এত জোর দেন, বারবার নবীন নিয়ে কথা বলেন, কোথাও কি মন খারাপ? আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার এবং সবার, যারা আমরা ছোটরা আছি, ছোট এই জন্য বলছি কারণ আমি ছোট, আমি না না ছোট, আমি খুব শুনছি ওয়ার্ডটা ছোট ছোট, তাই আমি বলবো ছোট। কে বলেছে? না, সবাই বলে দেখি তুমি তো ছোট, তো আমার 5-6 বছরের বাচ্চা আছে, তাই ছোট মুখেই বড় কথা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয় জুড়ে আছে, হৃদয় জুড়ে, মন জুড়ে, ভালোবাসার জায়গায়। না, সেই জন্যই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহ ধন্যার শ্রেয়া টিকিট না পেতেই কি বিরতি? না, এই আবার কি কথা, না, সেরকম কোনো কথা নয়। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, না, আমি বলছি দিদি লোকসভা ভোটে বিপুল সাফল্য তৃণমূল কংগ্রেসের, সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে হাতে হ্যান্ডেল করলেন। না, আর মমতা মানিকতলার ক্ষেত্রে বন্দ্যোপাধ্যায়- কেন মমতা বন্দ্যোপাধ্যায় চার্জ মমতা নিলেন? বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় লিডার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই দল চলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রধান সেনাপতি, সাধারণ সম্পাদক। প্রধান সেনাপতি, সাধারণ সম্পাদক, সবুজ সেনার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো আমি মনে করি যে অভিষেক ছিল, আছে, থাকবে। ও কোথাও, ও রাজনৈতিকভাবে এতটাই, হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্রেনস। শ্রেয়াদি, আপনি কি আশা করেননি আপনি প্রার্থী হবেন? এত কাজের পরে আপনি দীর্ঘ খতিয়ান তুলে ধরলেন, যে সমস্ত কাজ করেন, অনেকটা হয়তো বলতেও পারেননি। বলছে আপনি কি আশা করেছিলেন না একবারও শ্রেয়াকে নিয়ে আলোচনা হোক, শ্রেয়া পান্ডের কথা উঠে আসুক? অ্যাকচুয়ালি আমার ব্যাপারে আলোচনায় আমি আমি মনে করছি না যে আমার ব্যাপারে আলোচনা হয়নি। আমি কোনো কাজ করেছি সেটা হয়তো, মানে আমি যে এক্সিস্ট করি, বা আমি যে কোনো কাজ, মানে আমি যে কোনো কাজের মাধ্যমে এক্সিস্ট করি, এটা আমি আমি যা কথা শুনেছি সেটার মাধ্যমে আমি জানতে পেরেছি যে আমি যে মানিকতলায় কোনো কাজ করেছি এটা হয়তো শীর্ষ নেতৃত্ব জানে। না, আমি বলছি আশা করেছিলেন প্রার্থী হবেন। সে আমি কাজ করছি, আমি আশা করতেই পারি, কিন্তু প্রার্থী একবার ঘোষণা হয়ে যাওয়ার পর, আমার মা প্রার্থী এবং আমার মাকে জেতাবার জন্য। আমি বলছি একটু মন ভারাক্রান্ত হয়েছিল যে আমরা যে জিনিসটা আশা করি, তুমি যে বলছো রাতে স্বপ্ন দেখি, রাজনৈতিক স্বপ্ন দেখি, সবাই সবাইকে একটা জায়গায়, যতই আমরা বলি আমরা কাজ করি, যতক্ষণ না আমরা একটা আমরা জয়ী হয়ে আসছি, যতক্ষণ না আমরা জনপ্রতিনিধি হয়ে আসছি, যে কাজটা তুমি এখন দিতে পারছো, বিধায়ক অবস্থায় যেটা দিতে পারতে সেটা কি দিতে পারছো? আমি বিধায়ক অবস্থায় যে কাজটা করতে পারতাম, বিধায়ক ফান্ড ছাড়া, আপনি লোকাল লেভেলে জিজ্ঞেস করবেন আমি কি কাজ করেছি। বললাম তো, লোকাল, সুবিধা হতো।
দেখো, সুবিধা অসুবিধা না, আমি দেখো 3 বছর একটা কনস্টিটিউন্সি, 21শে জুলাই আমাদের মতো আমরা কত হাজার হাজার লোক নিয়ে যাচ্ছি 21শে জুলাই করতে। আমাদের সংগঠনটা যে এখন এতটা মজবুত, আমাদের একটা ডাকে যে এত কটা ছেলে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠন, কিন্তু সংগঠনকেও লোকাল লেভেলে কাউকে একটু ধরে রাখতে হয়। একটা বিধায়কহীন জায়গা তো ছত্রছাড়া হয়ে যায়। সেই জায়গাতে ক্ষুদ্রভাবে চেষ্টা করেছি, সেই ক্ষুদ্রভাবে চেষ্টা করেছি, যতটা পেরেছি কাজ করতে পেরেছি। আমি এত ইম্পর্টেন্ট নয় যে শীর্ষ নেতৃত্ব আমাকে চিনবে বা আমাকে জানবে, বা আমি কি কাজ করেছি সেটার কোনো ইম্পর্টেন্স আছে। করবেন, আমি কোনো দলকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে, আমি ওনাকে কখনো বলিনি কি দিদি আপনি আমাকে কনসিডার করুন। আমার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যতই ভালো সম্পর্ক থাকুক, আমি কিন্তু কখনো ওনাকে মেসেজ করিনি যে আপনি আমাকে প্রার্থী করতেই হবে। শ্রেয়াদি, এর সাথে একটা কথা একদম আমি বলতে চাই যে এই কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসে যারা নেতা মন্ত্রী অলরেডি আছে তাদের ছেলেমেয়েরা ঠিক জায়গায় নেই, কাউন্সিলর ওই পর্যন্ত এন্ড হয়ে যাচ্ছে। কেন এটা তোমার কি মনে হচ্ছে? আমার মনে প্রশ্ন জেগেছে, কারণ আমি বেশিরভাগই দেখছি যারা বিধায়ক, সেক্ষেত্রে প্রিয়দর্শিনীর নামও আসতে পারে, প্রিয়দর্শিনী হাকিম আমি তার কথা বলছি, সেও চেয়েছিল বসিরহাট, দক্ষিণ কলকাতা, সেক্ষেত্রে একদম বলছি কেন এই নেতা মন্ত্রীর ছেলেরা কি পরবর্তীকালে অন্য জায়গায় যেতে পারে? কেন এদেরকে কাউন্সিলর পর্যন্ত আমি দেখছি, ঠিক আছে, তারপরে আমি দেখতে পাচ্ছি না, মানে আমার চোখে তো পড়ছে না। আমি তো বলতে পারবো না, কারণ আমি রাজনীতি জয়েন করেছি যখন আমি কোনো মন্ত্রীর মেয়ে ছিলাম না। তো আমি কিন্তু কোনো মন্ত্রী, আমার বাবা, আমি যা 3 বছর কাজ করেছি, কোনো জায়গায় আমার বাবা ফোন ঘুরিয়ে আমাকে আহ, বলেনি। আহ, বলেনি বা পাঠায়নি। বা আমার বাবা যখন মন্ত্রী ছিল, তুমি জানো হয়তো যে আমি কিন্তু খুব নিজের কাজেই ব্যস্ত থাকতাম। আমি কিন্তু কোনোদিনও আমার বাবার বিধানসভা এই সংগঠনে যেরকম অনেকের ছেলেমেয়েরা সব ব্যাপারে ইন্টারফেয়ার করে বা আহ, ওই প্রিভিলেজটা এনজয় করে, সেটা কিন্তু আমি কোনোদিনও করিনি। আমার বাবা মন্ত্রী থাকাকালীন আমি বা আমার মার কিন্তু কোনো পারমিশন ছিল না যে আমার বাবা কিভাবে দফতর চালাবে বা বাড়ির অফিস চালাবে, কনস্টিটিউন্সি চালাবে, সেটা আমরা তাকে হয়তো, উনি মাঝে মাঝে বিস্ফোরক কিছু মন্তব্য করতেন, আমরা বাড়িতে এসে বলতাম কেন করেছো কেন করেছো, কি দরকার, সারাক্ষণ তোমাকে টিভিতে দেখাচ্ছে। এইটা বাদে উনি যা বলেছেন সেটা আমরা ফলো করেছি। আর আপনার কাছে নাম ঘুরছে ইতিমধ্যে বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ হতে পারে, কি বলবেন? আমি স্বাগত জানাবো। রুদ্রনীলের সঙ্গে আমি সিনেমা করেছি, আমার দ্বিতীয় সিনেমা, এখন কথা হয় না কিন্তু আমি ওর সঙ্গে সিনেমা করেছি। ও আমার আহ, মানে ও আমাকে বিয়ে করতে চেয়েছিল এমন সিনেমার মধ্যে, এইরকম একটা সিনেমা করেছি, খুব মজার, একটা খুব ফানি মুভিতে ওর সঙ্গে পার্টিসিপেট করেছি। কেন পার্টিসিপেট করবে না? বিজেপি থেকে যেই দাঁড়াক, বিজেপি থেকে যেই দাঁড়াক তাকে আমি স্বাগত জানাবো। এটা একটা দল, এটা নির্বাচন। বিজেপির ক্যান্ডিডেট দেবে, সিপিএম এর ক্যান্ডিডেট দেবে, কংগ্রেসের ক্যান্ডিডেট দেবে, বা ওরা হাত মিলিয়ে জানি না কি একটা করে। মানে সিপিএম সংযুক্ত মোর্চা। সিপিএম কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে কোথাও কোথাও নাকি এবার বিজেপিকে ভোট দিয়েছে। তো আমার আমি একটু আমি 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 কিন্তু, দেখো আমি একটা ছোট্ট কথা বলি, আমি কিন্তু সকলকে রেসপেক্ট করি, বিরোধী, কারণ এটা আমার বাবা শিখিয়েছিল। আপনি বিশ্বাস করুন, এখানেও যে তাপস রায় প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিল, এসে কিন্তু আমার বাবার ছবিতে মালা দিয়ে করেছে। সর্ব আমি জানি না, আমি বাড়িতে ছিলাম না, আমি বাড়িতে ছিলাম না, কিন্তু তাপস রায় এসে বাবার ছবিতে মালা দিয়ে নিজের প্রচার শুরু করে। রাহুল সিনহা যখন আহ, লোকসভা নির্বাচনে করে, আমার বাবার পা ছুঁয়ে নমস্কার করে তারপর আপনি জিজ্ঞেস করতে পারেন, উনি প্রচারে এসেছিল, দেখা করেছেন। আহ, কল্যাণ চৌবেকেও আমার বাবা অনেক মানে বেস্ট উইশেস দিয়েছিল। রূপা বাগচি তো আহ, আমার বাবার মৃত্যুর পরও এসেছিলেন, এবং এখানে উনি কথাও বলেন, কারণ আমার বাবা শিখিয়েছেন জনপ্রতিনিধির কোনো জাত হয় না। দিদি, এই ক্ষেত্রে একটা কথা বলবো, শ্রেয়া পান্ডে সম্প্রতি একটা আমরা বিজয় মিছিল দেখেছিলাম, শ্রেয়া পান্ডের কি টিকিট না পাওয়ার ক্ষেত্রে ওটাই কাল হলো? মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, বলছেন কারা ওইখানে গিয়ে করেছে, কে রীতিমতো তুমি যার কথা বলছিলে তোমার কাউন্সিলর, আমি বলছি যে অটো র্যালিতে যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছে, মুখ্যমন্ত্রীও শুট করিয়েছে। আমি বললাম অটো র্যালি যেটাতে এত কন্ট্রোভার্সি হয়েছে, একটা সিঙ্গেল ছবি, একটা সিঙ্গেল ভিডিও যদি আপনি দেখাতে পারেন যে কমপ্লেক্সের ভিতরে আমরা অটো নিয়ে ঢুকেছি,
শ্রেয়া পান্ডে বলো, শ্রেয়া পান্ডে ঢুকেছে। শান্তিরঞ্জন কুণ্ডু, হ্যাঁ, যে কোনো অটো নিয়ে ঢুকেছি, হ্যাঁ। এটা ভুল। মুখ্যমন্ত্রী বলেছেন কে শান্তি আছে, কালকে বলেছেন মুখ্যমন্ত্রী। দেখুন, আমাকে সেই বৈঠকে তো ডাকা হয়নি, হ্যাঁ। তো কে শান্তি আছে সেটা তো আমি বলতে পারবো না। শান্তিরঞ্জন কুণ্ডু আমার ভাতৃপ্রতিম, আমার অত্যন্ত প্রিয়, এবং আমার বাবা ৩ বছর যখন আহ, মানে বাবা যখন অসুস্থ এবং প্রয়াত হলেন, আমার হাতটা শক্ত করে ধরে বলেছে যে আমি তোমার ভাই আছে, তুমি লড়ো। এবং আপনারা সব ও আম, ভালো লিডও করেছে এবার, এবং ভালো লিড করার সঙ্গে ও কর্পোরেশন ইলেকশনে ওয়ান অফ দ্য টপ 5 রেজাল্টের মধ্যে করেছে, আর যুব প্রেসিডেন্ট। এত কিছু করেও যখন বলছেন আমি কিছু করিনি, তাহলে কি বিজেপিতে জয়েন করবেন? একদমই নয়, সে কি, একদমই নয়। ছোট না না, না না, নবীন, আমি তৃণমূল কংগ্রেস করি। তৃণমূল কংগ্রেসের বলছি দেবাংশু তো ছোট, আপনার থেকে দেবাংশু বড় না ছোট দিদি? আমি জিজ্ঞাসা করছি, আমি জানি না। বয়স আমার থেকে ও বোধ হয়, হ্যাঁ দেবাংশু খুবই ছোট মনে হয়, 10 বছর ছোট হবেই, 7-8 বছর তো ছোট হবে, 10 বছরটা বললাম। ছোট তত্ত্বটা থাকবে তো। না, ও তো বড়, ও তো খেলা হবে, গান করেছে কত সুন্দর। দেবাংশু আর মধ্যে একটা ম্যাটেরিয়াল আছে, আমরা ওর থেকে শিখবো কি করে কি করা যেতে পারে। না আমি বলছি দেবাংশু তার মানে আপনার থেকে ছোট। বয়সে ছোট, এমনি কাজে ছোট না, কাজে বড়। আচ্ছা। আমি তো কাজে কাজে ছোট বলছি। তার মানে এত কিছুর পরে যখনই বিজেপি শুনছে শ্রেয়া পান্ডে আটকে উঠছেন, বলছেন না এটা না। না 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 না, না না না, আমি আমার মাকে সাপোর্ট করব। এবং আপনি খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন, এটা খুব ছোট্ট উত্তর দিই। আপনাকে বললাম না যে আপনি খবর নিয়ে দেখবেন, এবং এটা আপনার চ্যানেলে আমি খুব গর্ব করে বলছি, মানিকতলা এরিয়াতে র্যাফ নামতো, মানিকতলা এরিয়াতে সিআরপিএফ নামতো, মানিকতলার কিছু কিছু জায়গায়, এবং এটা সংবাদ মাধ্যমেও আছে। 31 নম্বর ওয়ার্ডে স্পেশালি গুলি আর বোম এসবও পড়তো। 3 বছর আমি দায়িত্বে আছি। ভোট পরবর্তী প্রতিহিংসাতেও মানিকতলার কিছু নাম ছিল কোনো কোনো ছোট ছোট জায়গা, ভোটও কিন্তু খুব শান্তিপূর্ণ হয়েছে, এবং ভোট পরবর্তীকালেও খুব শান্তিপূর্ণ। আমি কোনো কাউকে অসম্মান করতে আমার বাবা শেখায়নি, আমি কাউকে অসম্মান করবো না। সাধন পান্ডের চরম শত্রু যাকে বলতো, সবাই বলতো, সে পরেশ পাল, তার কাছে একদম শ্রেয়া পান্ডে চলে গেল, তাকে বিভিন্ন অনুষ্ঠানে ইনভাইট করা, তার সঙ্গে একদম মিল জুলে থাকে। পরেশ পাল তো বিভিন্ন জায়গায় বলেছেন, আমি আমার কাছে তো এক এক মানে 100-র বেশি ভিডিও আছে যেখানে উনি বলেছেন আমি ওনার ছোট, আমি ওনার মেয়ে, আমাকে উনি ভালোবাসেন, আমাকে উনি সাপোর্ট করেন, আমি ওনার ভালোবাসার পাত্রী। আহ, এই লোকসভা নির্বাচন অবধি তো উনি এই কথাই বলেছেন, এবং লোকসভা নির্বাচনের আগের দিনও বলেছেন। বলছি তাহলে কারা কাঁটা হলো দিদি, কোনো কাঁটা নেই। তোমার পথে কারা কাঁটা হলো? দেখুন, মুখ্যমন্ত্রী। তুমি একটা জার্নালিস্ট, হ্যাঁ। আমি একটা আমি পলিটিশিয়ান নয়, ছোট। তুমি একটা জার্নালিস্ট, আমি একই কথা, মানে খুব মনে লেগেছে ছোট না না, আমি ছোট। আরে তুমি জানো এটা কত বড় কমপ্লিমেন্ট। আমি দয়া করে ভিউয়ার্সদের বলবো হ্যাঁ। যে যদি আপনাকে কেউ ছোট বলে, আপনি সেটাকে কমপ্লিমেন্ট হিসেবে নেবেন, মেয়েদের সেটা খুব ভালো লাগে। এবং যদি আপনাকে কেউ প্রণাম করে, আপনি আপনার থেকে বড়, আপনি আটকাবেন, যদি দেখেন তাও প্রণাম করছেন, তাহলে একটু এগিয়ে গিয়ে সে প্রণাম করার পর আপনিও তাকে প্রণাম করে নেবেন। কি বলছিলাম বেশ, তুমি জার্নালিস্ট, আমি একটা ছোট। আহ, সেই ছোট এবং জার্নালিস্টের পথেও কাঁটা অনেকে থাকে, ছোটদের পথেও কাঁটা অনেকে থাকে। এটা দলেরই না না, কেউ আমি নাম বলবো না, আমি কিন্তু খুব খোলামেলা কথা বলি। প্রশ্ন একদম শ্রেয়া দিয়ে অনেকটা আড্ডার ছলে মজার ছলে কথা বলছিলেন। একটা প্রশ্ন, আমি সত্যি কি শ্রেয়া পান্ডের পথে খোদ মুখ্যমন্ত্রী কাঁটা হয়ে গেল? আমার পথে মুখ্যমন্ত্রী, আমার পথে না, আমার মাকে উনি এত সম্মান দিয়েছেন, ভালোবেসেছেন, উনি আমার মাকে একটা গুরু দায়িত্ব দিয়েছেন, বাবা থাকলে নিজে ইলেকশন এজেন্ট বেছে দিয়েছেন, মানিকতলা বিধানসভার কনভেনার বেছে দিয়েছেন, উনি আমার মাকে নিজের একটা ছোট্ট পাউচ থেকে একটা তৃণমূলের ব্যাচও পরিয়ে দিয়েছেন। উনি সমস্ত কাজটা নিজে হাতে করেছেন। নিজে নিজে হাতে করেছেন। আমার বাবা নিশ্চয়ই ওপর থেকে দেখছেন, আর আমার মা খুব মানে এই দায়িত্ব পেয়ে খুব আমার খুশি। মাকে একটাই কথা জিজ্ঞাসা করেছিলাম, 26-এর জন্য কি শ্রেয়া প্রিপেয়ার হবে? না, আমি আপনাকে বলছি যে আমার মা 2024-এ ক্যান্ডিডেট, 2026-এ আমার মা ক্যান্ডিডেট। আমার মা, আমার বাবা অনেক সময় অবসর নিতে চেয়েছিলেন, আমি ছোট হয়েও
তাকে বলেছিলাম যে মা বাবাকে না রিটায়ার করতে দিও না, তার কারণ তার এই যে করে সাধন পান্ডে যে শ্বাসটা নিত না, সেটাও পলিটিক্স ছিল। আস্তে আস্তে পলিটিক্স মানুষকে নিজের মধ্যে টানে। তো আমার মা যতদিন পারবেন ততদিন আমার মা পলিটিক্স করবেন, এবং এই আমার মায়ের রাস্তায় আমি সেই ব্যক্তি হব যে কাঁটাগুলো নিজে হাতে তুলব।